আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের শুক্রবারের অতিথি বিএনপি বা তারেক রহমান আজ যাদেরকে গুপ্ত বলছেন তাদেরকে নিয়েই 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বলে আমরা আপনারা সবাই জানি। আজকে যখন তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী তখন তাদেরকে গুপ্ত বলে উপহাস করা হচ্ছে। এটাই রাজনীতি, এটা বাস্তবতা। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে এরা হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে মানুষের সামনে ভয়ঙ্কর প্রমাণ করায় সফলতা অর্জন করেছিল। আর জুলাই সন্ত্রাসে এরাই ছিল মুখ্য চরিত্র। তারপর তো এই সন্ত্রাসীরাই ইউনূসকে সামনে রেখে দল গঠন করা থেকে শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস দখল, ডাকসুর মাকসুর সবকিছু দখল করে এখন তারা সংসদও দখল করেছে। ফলে এরা আর গুপ্ত কোথায় থাকলো বলুন তো? তারেক রহমান এদেরকে গুপ্ত বলে হাসছেন, কিন্তু এরাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এরাই তাকে বাংলাদেশে এনেছে, 21শে আগস্টের মামলা থেকে মুক্তি দিয়েছে। গুপ্তদের দান কি তারেক রহমান অস্বীকার করতে পারবেন? পারবেন। এই গুপ্তদের কাঁধে ভর দিয়েই তারেক রহমান ক্ষমতা পেয়েছেন। আজ তিনি যখন সংসদে বসে জামায়াত শিবিরকে গুপ্ত বলে সমালোচনা করেন তখন ভোলেন না যে এই গুপ্ত শক্তিগুলোই তার রাজনৈতিক উত্থানের মূল ভিত্তি। 2024 সালে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিএনপির উচ্চকণ্ঠ হওয়া বেড়েছে, কিন্তু এই উচ্চকণ্ঠ হওয়ার পেছনে কোনো নৈতিক অবস্থান নেই, আছে কেবল রাজনৈতিক স্বার্থ। কারণ তারা একই। তথাকথিত জুলাই সন্ত্রাস শুরু হওয়ার পর আওয়ামী লীগ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা পেয়েই আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকেই উল্টো নিষিদ্ধ করা হয়। এই যে পট পরিবর্তন, এর সুযোগ নিয়ে শিবির আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর ভাবে, ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোথায় নেই, মানে ছাত্র দল উধাও হয়ে যায়। ডাকসুর ভিপি সাদেক কায়েম, যিনি একসময় ছাত্রলীগের মিছিলে হাঁটতেন, আজ তিনি শিবিরের ব্যানারে নির্বাচিত সভাপতি। ডাকসুর জিএস এস এম ফরহাদ, তিনিও ছাত্রলীগের একই কমিটিতে ছিলেন, মানে একটি কমিটিতে ছিলেন, এখন তারা শিবিরের মুখপাত্র। এই পরিচয় পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি কৌশলপূর্ণ রাজনৈতিক রূপান্তর, যেখানে গুপ্ত থাকার অভিযোগ আসলে একটি প্রচার কৌশল ছিল তাদের। গুপ্ত শব্দটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাচ্ছে বিএনপি। সম্ভব নয়। ছাত্রদল বলছে শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের নেতাদের পরিচয় গোপন রাখে, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে নির্যাতন করেছে, কিন্তু আমরা সবাই জানি। গুপ্ত থাকলো কোথায়? কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়ে আছে ছাত্র দলের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও। তারা ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, ফলে তারা এখন গুপ্ত শব্দকে হাতিয়ার করে শিবিরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর শিবিরও এই আক্রমণের জবাব দিচ্ছে রামদা, কুড়াল, চাঁদাবাজ এসব ট্যাগ দিয়ে। এই পাল্টাপাল্টি আক্রমণে ক্যাম্পাস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সিলেট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে দেয়ালে গুপ্ত এবং রামদা দল লেখা, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্রে হামলা এসব এখন প্রতিদিনের ঘটনা। সংসদেও এই বিতর্ক পৌঁছে গেছে। সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া হুঙ্কার দিয়ে বলেছেন বিরোধী দল সরকারকে নাজেহাল করতে চক্রান্ত করছে। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন সংসদে হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে, যা সংসদীয় আচরণের পরিপন্থী। আহা, কি কথা! কিন্তু এই বাকযুদ্ধের পেছনে লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে ক্ষমতাসীন দল এবং এই তথাকথিত বিরোধী দল উভয়েই ছাত্র রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গুপ্ত শব্দটি আসলে একটি রাজনৈতিক প্রতারণার মুখোশ। যারা একসময় ছাত্রলীগের ভিতরে ঢুকে নির্যাতন করেছে তারাই আজ শিবিরের ব্যানারে নির্বাচিত। এই যে গুপ্ত বলাটা একটা দ্বিচারিতা হয়ে গেল। এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আজ একটি গভীর সংকটে ফেলে দেওয়া হচ্ছে, বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই ছাত্রলীগকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে একটা সংকট তো তৈরি এমনিতেই হয়ে আছে। এই সংকট কেবল সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক অসততার কত বড় হতে পারে
কারণ এক সময় ভাই ভাই আর এখন স্বার্থে মিলছে না বলে আর একে অপরকে হত্যায় মেতে ওঠা, এটা তো একটা ভয়ঙ্কর সংকট রাজনীতি, তাই না? আর এই সংকটের মূলে হচ্ছে আওয়ামী লীগের উপর আঘাত। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। 2024 সালে আবারও ইউনূস শাসনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই আঘাতগুলোর লক্ষ্য ছিল একটি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে নির্মূল করা। আর এই আঘাতগুলোর ফলে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে এখন গুপ্ত রাজনীতির ফলে ফাঁপা শক্তিগুলো নিজেদের প্রতিষ্ঠিত করছে। আর এই জায়গাতেই ছাত্রদল এবং ছাত্র শিবির মারামারি করছে দখলদারিত্ব নিয়ে। আর সেই শূন্যতার সুযোগ নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন গুপ্তদের কাঁধে ভর দিয়ে। কিন্তু এখন যখন সেই গুপ্ত শক্তিগুলো তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি তাদেরকে অস্বীকার করছেন। এই অস্বীকার করার রাজনীতি আজ গুপ্ত বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী লীগবিহীন এই কৃত্রিম রাজনৈতিক মাঠে আজ যে অরাজকতা চলছে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজপথ এবং সংসদ পর্যন্ত এই গুপ্ত বিতর্ক ছড়িয়ে পড়া। কারণ আর তো কোনো রাজনীতি নাই, কি করবে বলেন? গুপ্ত রাজনীতি, গুপ্ত শব্দ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা সবাই জানি এই গুপ্ত সবসময় বাংলাদেশে ছিল। গত 1.5 দশক ধরে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির অত্যন্ত সুকৌশলে তাদের পরিচয় গোপন রেখেছিল। তারা নিজেরা এখন স্বীকার করছে যে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছদ্মবেশে অবস্থান করেছিল। এমনকি ডাকসুর নির্বাচনের বর্তমান ভিপি সাদিক কায়েম কিংবা জিএস এস এম ফরাদের মতো নেতারাও অতীতে ছাত্রলীগের মিছিল মিটিং এ অংশ নিয়ে নিজেদের আড়াল করেছিল। এই গুপ্ত অবস্থান থেকে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে তার দায় সুকৌশলে চাপিয়ে দিয়েছিল ছাত্রলীগের উপর। বছরের পর বছর ধরে তারা হেলমেট বাহিনীর আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যাতে সাধারণ মানুষের চোখে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে একটি দানবীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আর আজ যখন 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারা রাতারাতি প্রকাশ্যে এসে ক্যাম্পাসগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়েছে, তখন তাদের এক সময়ের মিত্র ছাত্র দলের গায়ে জ্বালা ধরেছে, ফোস্কা পড়ে যাচ্ছে আর গুপ্ত গুপ্ত বলে চিৎকার শুরু করেছে। তারেক রহমান তখন কি করছিলেন? যখন ছাত্রদল আর ছাত্র শিবির মিলে ছাত্র লীগ পিটাতো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ মোড়ে গত বৃহস্পতিবার রাতের ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশালীন পোস্ট ছড়ানোর অভিযোগে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং এবি জুবায়ের এবং সাহিত্য সম্পাদক মোসাদ্দিক আলীকে শাহবাগ থানার সামনেই বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরা কি করেছিল? এই মোসাদ্দেক আর জুবায়ের পুরো ইউনূসের সময়টা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর বলে শিক্ষকদের যেভাবে হয়রানি করা হয়েছিল, আপনারা ভুলে গেছেন? শিক্ষকরা দৌড়ে দৌড়ে গাড়িতে আশ্রয় নিচ্ছে, তাও সেখান থেকে তাদের টেনে বের করার চেষ্টা হচ্ছে। এই দৃশ্য তো এই জুবায়ের এবং মোসাদ্দেক করেছে, তাই না? ছাত্রদল দাবি করছে যে শিবির এই অপপ্রচার চালিয়েছে, অন্যদিকে শিবির বলছে ছাত্রদল বহিরাগতদের নিয়ে তাদের উপর পরিকল্পিত হামলা করেছে। এমনকি শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং অন্যান্য নেতারা এই গুপ্ত শব্দটিকে ব্যঙ্গ বা স্যাটায়ার হিসেবে উড়িয়ে দেওয়ার ভান করলেও ভেতরে ভেতরে তারা চূড়ান্ত সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানি। নিজেদের 4,000 থানার 80,000 লোকের তালিকা প্রকাশ না করে তারা যে এখনো এক ধরনের গোপন বা গুপ্ত রাজনীতির চর্চা করছে, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো রাজপথ এবং ক্যাম্পাসের এই নোংরা কাদা ছোড়াছুড়ি এখন সংসদেও গিয়ে ঠেকেছে। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় জামাতকে হুমকি দিয়েছেন যে তাদের ভোটাররা আঙুল চুষবে না, বসে থাকবে না। উস্কানিমূলক, কিন্তু সংসদে তো এটা হবেই, কারণ দুই পক্ষ এখন ক্ষমতার লড়াইয়ে নেমেছে। একদা বন্ধু যখন শত্রু হয় তখন তো ভয়ঙ্কর শত্রু হয়। কিংবা কেউ কেউ বলছেন এটা একটা খেলাও। এর প্রতিবাদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির শফিকুর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এই ধরনের বক্তব্য জনগণকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। বা স্পিকারকে পর্যন্ত এই উত্তপ্ত বাক্য বিনিময়ে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে এবং অসংসদীয় শব্দ এক্সপাঞ্জ করার কথা বলতে হয়েছে। এটাই তো তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জোরপূর্বক দমিয়ে রেখে তারা যে সংসদ এবং সরকার গঠন করেছে, তা যে পদে পদে চরম ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত, এই সংসদীয় হট্টগোল তার জলজ্যান্ত প্রমাণ। মূলত দেশ পরিচালনায় নিজেদের চরম ব্যর্থতা ঢাকতেই তারেক রহমান এবং তার দল বা ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে যে গুপ্ত বিতর্কের জন্ম দিয়ে তারা সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে।
কিন্তু তারেক রহমান চাইলে কি এই গুপ্তদের অবদান অস্বীকার করতে পারবেন? আজকের এই যে মসনদ, এই যে ক্ষমতার দম্ভ, তা তো এই স্বাধীনতা বিরোধী গুপ্ত শক্তিরই উপহার। এরা যদি ছাত্রলীগের ভেতরে ঘাপটি মেরে থেকে জুলাই সন্ত্রাসের তথাকথিত অভ্যুত্থানের মুখ্য চরিত্র হিসেবে অবতীর্ণ না হতো, তবে তারেক রহমানের দেশে ফেরা বা ক্ষমতা দখল কোনোটাই সম্ভব হতো না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একমাত্র শক্তি আওয়ামী লীগকে বেআইনিভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ আজ যাদের হাতে বন্দী, তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এই গুপ্ত এবং রামদা বাহিনীর দ্বন্দ্বে দেশের সাধারণ শিক্ষার্থী এবং জনগণ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। যতদিন না মুক্তিযুদ্ধের পক্ষের মূল শক্তি পুনরায় স্বমহিমায় ফিরে আসছে, ততদিন এই অবৈধ দখলদারদের হাত থেকে বাংলাদেশের প্রকৃত মুক্তি অসম্ভব, স্বীকার করেন বা না করেন। সম্মানিত দর্শক, রাজনীতিতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলছে। অনেকগুলো শব্দ ফিসফাস করে উচ্চারিত হচ্ছে, যেগুলো রীতিমতো আতঙ্কের, যেগুলো অস্বস্তির, এবং অনেকগুলো ঘটনা দৃশ্যমান, যে ঘটনাগুলো ঘটছে অথচ সেগুলো ঘটার কথা নয়। সরকারের বয়স মাত্র 2 মাস, এবং সঙ্গত কারণে এই 2 মাসে তাদের জীবনে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। ইরান যুদ্ধ, দেশের অর্থনৈতিক যে দুরবস্থা, আইনশৃঙ্খলার অবনতি, এবং দেশি বিদেশি যে চক্রান্ত, তার মধ্যে মার্কিন ডিপ স্টেটের যে তৎপরতা, এই তৎপরতার কারণে সরকারের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। 2 নম্বর হলো যে গত 18 মাসে পর্দার আড়ালে যে সকল ঘটনা ঘটেছে এবং বিএনপির সঙ্গে যে সকল কাণ্ড ঘটানো হয়েছে, বলতে গেলে বিএনপিকে নাকে দড়ি দিয়ে ইনুস জামানাতে 18টি মাস যেভাবে ঘোরানো হয়েছে, যেভাবে তাদেরকে অপমান এবং অপদস্থ করা হয়েছে, তার আগে শেখ হাসিনার জামানাতে 17টি বছর ধরে যে নির্মমতা এবং নৃশংসতা চালানো হয়েছে, ফলে তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে কাজ করার প্রেরণা, চিন্তা করার ক্ষমতা, এবং একটা রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সাহস এবং শক্তি দরকার, সেটি যথেষ্ট ঘাটতি তাদের আছে। এবং এটা রিবিল্ড করা, নতুন করে এগুলো গড়ে তোলার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেই অনুকূল পরিবেশটি হঠাৎ করে প্রতিকূল হয়ে পড়েছে। কেন প্রতিকূল হয়ে পড়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়গুলো বলবো। তার আগে আপনাদের সামনে কতগুলো বাস্তব চিত্র তুলে ধরি। যেমন ধরুন, অল অন এ সাডেন, কোনো কথা নাই বার্তা নেই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেলেন। কেন গেলেন, কি কারণে গেলেন, এটা কোনো সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও বাংলাদেশের কাছে ছিল একরাশ আশা এবং আকাঙ্ক্ষা। তো সেই আশা আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে ভারতে ইতিবাচক কিছু একটা হয়েছে, এটা আমরা এখন পর্যন্ত টের পাইনি। নর্মালি পররাষ্ট্রমন্ত্রী গেছেন, তার সঙ্গে অজিত দোভালের বৈঠক হওয়ার কথা, তার সঙ্গে জয়শঙ্করের যে বৈঠক, সেই বৈঠকে কিছু অমীমাংসিত বিষয়ের ব্যাপারে মীমাংসা হওয়ার কথা। এমনকি যদি ভারত সরকারের উদারতা থাকতো, তাহলে সেক্ষেত্রে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারতেন, অমিত শাহের সঙ্গে দেখা হতো, তারপর এমনকি রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা হতে পারত। কিন্তু তার কোনো কিছু হয়নি। তিনি এসেছেন এবং তিনি ভদ্রলোকের মতো চুপচাপ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, কিন্তু সেটি আশাব্যঞ্জক নয়। তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হবেন, যেটি এরশাদ জামানাতে একসময় হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন। তো এটি আবার তিনি হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত হয়ে পড়বেন। এই জন্যে দেশের কাজ বাদ দিয়ে এখন তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসাবে ভোট পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে যেভাবে দলীয় লোক থাকা দরকার, দলের এজেন্ডা বাস্তবায়ন দরকার, এবং যেভাবে প্রধানমন্ত্রীর যে অভীষ্ট লক্ষ্য, উদ্দেশ্য, কামনা বাসনা এই মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়া দরকার, সেই কাজটি যিনি আছেন জনাব খলিলুর রহমান, তিনি করতে পারবেন না। তিনি বাইরের মানুষ, অন্য দলের মানুষ, অন্য গ্রুপের মানুষ, অন্য জমানার মানুষ, যার সঙ্গে বিএনপি কোনো যোগ নাই, অথচ তার উপর নির্ভর করা হয়েছে এবং তার সঙ্গে যাকে দেয়া হয়েছে উপদেষ্টা রূপে, তিনি
জনাব খলিলুর রহমান সাহেবের সহযোগী রূপে বিভিন্ন জায়গাতে যান। তার আচার আচরণ, কথাবার্তা, চালচলন দেখে একটা শিশুও মনে করবে না যে তিনি জনাব খলিলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন। আর পররাষ্ট্র বিষয়ে তার যে ধীশক্তি, এটি আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তিনি জাস্ট দেখছেন, শুনছেন, শিখছেন এবং ক্ষেত্র বিশেষে প্রোটোকল মেনটেন করছেন, দ্যাটস অল। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এর ফলে কি হচ্ছে? পররাষ্ট্র বিষয়গুলো নিয়ে ফিসফাস হচ্ছে। খলিলুর রহমান কি আমেরিকার লোক, ডিপ স্টেটের লোক, ডক্টর ইউনূসের লোক, নাকি ভারতের লোক, নাকি বিএনপির লোক? এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড ফিসফাস হচ্ছে। এবার আসুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এখানে বিএনপির সবচেয়ে চৌকস, সবচেয়ে যোগ্য, সবচেয়ে ত্যাগী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যিনি তারেক রহমান সাহেবের প্রতিবিম্ব হয়ে কাজ করেছেন, সেই জনাব সালাউদ্দিন, যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, যাকে বলা হয় তারেক রহমান সাহেবের বিশ্বস্ত ভ্যানগার্ড, যাকে মনে করা হয় পরবর্তী দলের মহাসচিব, ইত্যাদি আরো অনেক কিছু, সেই সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে কিন্তু ফিসফাস কম হচ্ছে না, বরং খলিলুর রহমান সাহেবের চেয়ে বেশি। এবং তিনি এখন সারা বাংলাদেশের হিংসার পাত্র, ঈর্ষার পাত্র। কেন তারেক রহমান সাহেব তাকে এত ভালোবাসেন, কেন তার হাতে সবকিছু ছেড়ে দিয়েছেন, কেন তিনি তারেক রহমান সাহেবের এত প্রিয় পাত্র হয়ে উঠলেন, কিভাবে হলেন, উদ্দেশ্য কি, এগুলো নিয়ে বহু ফিসফাস। তার যারা শত্রু, তারা কেউ তাকে সালাউদ্দিন বলছেন, কেউ তাকে শিলং সালাউদ্দিন বলছেন, কেউ তাকে যাকে বলা হয় এস আলমের প্রতিনিধি বলার চেষ্টা করছেন, এবং তাকে ছোট করার জন্য তার প্রতিপক্ষ, তার শত্রু যারা আছে, এমন কোনো কর্ম নাই যেগুলো প্রকাশ্যে এবং গোপনে করছেন না। ফলে এই মানুষটি তার সমস্ত যোগ্যতা, অভিজ্ঞতা, সততা কিংবা অন্য যে সকল গুণাবলী রয়েছে, সবগুলোকে তিনি রীতিমতো একেবারে পটেটো, মানে যাকে বলা হয় চিপস, আলু ভাজি করে ফেলেছেন, অথবা আলু ভর্তা বানিয়ে ফেলেছেন। তার মুখে হাসি নেই। তার যে ইমেজ, এটিকে এনলাইটেন করার জন্য একটা ফেসবুক পেজে তাকে জাস্ট অভিনয় করানো হয়েছে। তিনি একবার পাঞ্জাবি পরেছেন, সমুদ্রের তীরে হাসছেন, তারপরে নেপথ্যে গান বাজছে, তিনি হাত নাড়ছেন, পিছন থেকে যে লাইট অ্যান্ড সাউন্ড আসছে দেখে মনে হয় যে তিনি দেবদূত। কিন্তু প্রতিপক্ষ, বিশেষ করে জামাত শিবিরের যারা লোকজন আছে, তারা তাকে নিয়ে যে সকল কুৎসা রটনা করছে, সেটার পরিমাণটা বেশি হচ্ছে, ফুসফাস হচ্ছে। এবং যে সকল ফুসফাস হচ্ছে সেটা সরকারের জন্য, তার জন্য, তারেক রহমান সাহেবের জন্য ভালো কোনো খবর না। মানুষ প্রশ্ন করছে, ফিসফাস করছে যে সেনাবাহিনী কেন এখনো ব্যারাকে ফিরে এলো না, সেনাবাহিনী আর কতদিন থাকবে, এই সরকারের উপরে জেনারেল ওয়াকারের ক্ষমতা কতটুকু আছে, ক্যান্টনমেন্টের ক্ষমতা কতটুকু আছে। যেহেতু এগুলো স্পর্শকাতর বিষয়, এগুলো নিয়ে কিন্তু ফিসফাস হচ্ছে। আপনি সেই ফিসফাস বন্ধ করতে পারবেন না। ফিসফাস হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেটে কারা কারা আছেন, কারা তার সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কি সব সিদ্ধান্ত নিজে নেন, নাকি কেউ তাকে প্রভাবিত করে? তিনি যে বক্তব্যগুলো দেন সেগুলো কে লিখে দেয়? তিনি যে ইতিমধ্যে পাবলিকলি অনেকগুলো ভুলভাল করেছেন, সেটার জন্য কি তিনি অনুতপ্ত, বা তিনি কি নিজে এই ভুলগুলো করেছেন, নাকি তাকে দ্বারা এই ভুলগুলো করানো হয়েছে? এগুলোর ব্যাপারে তিনি কি সচেতন, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন। আর তিনি যেভাবে অনাড়ম্বর জীবনযাপন করছেন, এটি কি দীর্ঘমেয়াদে চলবে? তিনি যে মানুষের সাথে সহজ সরল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, এটি কি অন্তর থেকে, নাকি এটা তার অভিনয়? তিনি যে জ্ঞানী গুণী ব্যক্তিদের সাহচর্য পাচ্ছেন না,
অথবা তিনি হঠাৎ করে আব্দুল আবু সাইদ সাহেবের মতো জ্ঞানীগুণী ব্যক্তির সাহচর্য পেয়ে গেলেন। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, কোনটি সত্য কোনটি মিথ্যা, এগুলো নিয়ে নিদারুণভাবে ফিসফাস হচ্ছে। ফিসফাস হচ্ছে আমেরিকাকে নিয়ে, ফিসফাস হচ্ছে গুপ্ত শক্তি নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে জামাতের সভাপতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, ফিসফাস হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে জামাতের সঙ্গে সমঝোতা নাকি শত্রুতা, ফিসফাস হচ্ছে সংসদের বিভিন্ন মন্ত্রীদের নিয়ে, যে এই মন্ত্রীরা কি থাকবে নাকি বাদ পড়বেন, নাকি পরিবর্তন হবে, নাকি দপ্তর পরিবর্তন হবে, যারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন তাদের কি হবে, আর একজনই তো সফল হয়েছেন। এ সকল বিষয় নিয়ে নানা রকম ফিসফাস হচ্ছে। আর যত বেশি ফিসফাস হচ্ছে ততই সরকারের যে কাজের গতি সেটা কমে যাচ্ছে, সরকার নড়বড়ে হয়ে যাচ্ছে। মানুষ খুব অল্প সময়ের মধ্যে নানা অলক্ষণে স্বপ্ন দেখছে, অলক্ষণে যাকে বলে আশঙ্কা করছে, যেটিকে সিঁদুর মেঘ দেখলে ভয় পাওয়ার মতো ঘটনা। আর এগুলো যত বেশি হচ্ছে তত বেশি এই যে একটি নতুন সরকার, সেই নতুন সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে স্থবিরতা চলে আসছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমরা আসলে একটা অভাগা জাতি। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম দেশি চক্রান্ত এবং আমাদের সমাজে দক্ষ অভিজ্ঞ লোকদের অভাবের কারণে আমরা হাজার হাজার বছর ধরে নিজেরা মারামারি করি, কখনো বিদেশিদের দ্বারা আক্রান্ত হই এবং আমাদের শ্রমের ফসল প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বন্যার জলে ভেসে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।